ওকে, তো আমরা শুরু করছি ভেক্টর স্পেস। ভেক্টর স্পেস যখনই কথাটা আসবে তখনই আসবে কি ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড। তো ফিল্ড প্রথমে আমাদেরকে জানতে হবে। সো ফিল্ড কি? ফিল্ডের জন্য যেটা আমাদেরকে দরকার সেটা হচ্ছে যে ফিল্ড এফ হচ্ছে একটা সেট, তার সঙ্গে দুটো অপারেশন থাকে, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে ডট। এই দুটো অপারেশন মিলে আমাদের সেটাকে বলা হচ্ছে রিং। এটা আমরা এর আগের দিনই শিখেছি। ফিল্ড হতে গেলে রিং এর সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিশনাল প্রপার্টি দরকার। সেই প্রপার্টিগুলোর মধ্যে মানে ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে এফ থেকে তুমি যদি জিরো এলিমেন্টটাকে মাইনাস করে দাও তাহলে ডটের রেসপেক্টে সেটা একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করে, মানে অ্যাবেলিয়ান গ্রুপ হবে। ডটের রেসপেক্টেও সেটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। সো ডটের রেসপেক্টে যে আইডেন্টিটিটা থাকে সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এবং সেটাকে বলা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের ফিল্ড। আচ্ছা, এক্সাম্পল অফ ফিল্ড যদি আমরা দেখি, এক্সাম্পল অফ ফিল্ড, তোমরা বলো তো আমাকে এক্সাম্পল অফ ফিল্ড তোমরা কি কি জানো? তোমরা আমাকে কমেন্ট করে বা এমনি মুখেও বলতে পারো ফিল্ডের ব্যাপারে কার কার কে কি এক্সাম্পল জানো, আমাকে একটু একটু করে বলো। Set of real numbers, set of complex number, ZP where P is a prime number. Set of complex number আর একটা হচ্ছে ZP যেখানে P হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, এর বাইরে আর কোনো হ্যাঁ বলো। Q set of rational number. Q হতে পারে, কারেক্ট, সেট অফ রেশনাল নাম্বারস। এগুলো হলো সব, দেখো এইটা একটা, এই যে, আচ্ছা আমি জেডপিটাকে এখানে বাদ দিচ্ছি। এই যে তিনটে দেখছো এগুলো হচ্ছে ইনফাইনাইট ফিল্ড, এখানে নাম্বার অফ এলিমেন্টস ইনফাইনাইট আছে, তাই তো? আর জেডপি যেটা, যেখানে পিটা হচ্ছে প্রাইম, পি ইজ প্রাইম, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ফিল্ড। ঠিক আছে, ফাইনাইট ফিল্ডের একটা সুন্দর কোশ্চেন পরীক্ষাতে কিন্তু আসে, কি সেটা? ফাইনাইট ফিল্ডের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হচ্ছে যে অর্ডার অফ ফাইনাইট ফিল্ড, অর্ডার কথার অর্থ হলো কটা এলিমেন্ট আছে। অর্ডার অফ ফাইনাইট ফিল্ড মানে একটা ফিল্ডে কটা এলিমেন্ট থাকতে পারে, ফাইনাইট ফিল্ড তার মানে ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। তো সেইটা কি কি টাইপের হতে পারে, ঠিক আছে? তো সেটার অ্যান্সার হচ্ছে পাওয়ার অফ প্রাইম। পাওয়ার অফ প্রাইম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, মানে পি টু দি পাওয়ার কে টাইপের হতে পারে। ওকে, এ সবসময় মাথায় রাখবে, এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যেমন আচ্ছা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা 6 অর্ডারের কোনো ফাইনাইট ফিল্ড এক্সিস্ট করবে কি, তাহলে অ্যান্সার কি হবে? ডাজ দেয়ার এক্সিস্ট এনি ফাইনাইট ফিল্ড অফ অর্ডার 6? তো অ্যান্সার হবে নো। কেন নো? কারণ 6 কিন্তু কোনো প্রাইমের পাওয়ার হিসাবে লেখা যায় না। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। ওকে, এটা মাথায় রাখবে। সো 9 অর্ডারের ফিল্ড তুমি পেতে পারো। 9 হচ্ছে 3 স্কোয়ার, 3 যেহেতু প্রাইম, 3 স্কোয়ার হচ্ছে প্রাইমের পাওয়ার। সো 9 অর্ডারের, 27 অর্ডারের 3 টু দি পাওয়ার 4 81, এইরকম 5 অর্ডারের 5 টু দি পাওয়ার 2 মানে 25, এইরকম প্রাইমের পাওয়ারের অর্ডারের তুমি ফাইনাইট ফিল্ড পেতে পারো, বাট অন্য রকম ভাবে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করছি, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা পারছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, ইজ Z9 a field or not? Field or not? Z9 কি ফিল্ড হবে? yes or no? হবে না স্যার, ইন্টিগ্রাল ডোমেন তো হবে না। কারেক্ট, ঠিক আছে। 3 + 6 + 3 8
কারেক্ট, ঠিক আছে। তো এটা কিন্তু মিস্টেক করো না, যে এখানে যেমন বললাম যে 3 স্কোয়ার আছে, এর অর্ডারটা হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এটা ফিল্ড হয়ে যাবে, এরকম কিন্তু নয়। হ্যাঁ, এটা জেড পিটাই হচ্ছে তোমার ফিল্ড, কিন্তু Z9 বা ZP স্কোয়ার কিন্তু ফিল্ড হবে না, ঠিক আছে। তো পি স্কোয়ার টাইপের বা 9 অর্ডারের ফিল্ড দেখতে কিন্তু Z9 এর মতন হবে না, অন্য কিছু একটা হবে। হ্যাঁ, সেটা নিয়ে আমি এখন ডিটেলসে আলোচনা করছি না, বাট এটা মাথায় রাখবে যে Z9 ইজ নট এ ফিল্ড। সো Zn একটা ফিল্ড হবে যদি nটা প্রাইম নাম্বার হয়। এখানে nটা হচ্ছে 9 which is not a prime number, তার মানে এটা কিন্তু ফিল্ড হবে না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে মানুষ। এটা বোঝার জন্য আরেকটা আমি তোমাকে বলতে পারি, একটা হচ্ছে থিওরি মনে রাখবে যে Zn is field if and only if n is prime। এটা একটা রেজাল্ট তুমি মনে রাখতে পারো, 1 নম্বর। আর Z9টা কেন ফিল্ড নয় তার কারণ হচ্ছে যে এখানে যদি তুমি দুটো এলিমেন্ট নাও, যেমন ধরো 3 বার হচ্ছে Z9 এর একটা এলিমেন্ট, তার সঙ্গে যদি 6 বার গুণ করো, দুটোই নন জিরো এলিমেন্ট, কিন্তু গুণ করলে হয়ে যাচ্ছে 3 6 18 বার, তার মানে 18 কিন্তু 9 এর মাল্টিপল, সুতরাং এটা কিন্তু 0 বার হয়ে গেল। তাহলে দুটো নন জিরো এলিমেন্টের গুণফল 0 হয়ে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে জিরো ডিভাইজার। তার মানে কি 3 বার ইজ এ জিরো ডিভাইজার ইন Z9। বাট ফিল্ডের মধ্যে কিন্তু কোনো নন জিরো ডিভাইজার তুমি পাবেই না। হ্যাঁ, বা অ্যাকচুয়ালি জিরো ডিভাইজার সবসময় নন জিরোই হয়, সো ফিল্ডের মধ্যে কোনো জিরো ডিভাইজার থাকে না। দেয়ারফর field does not have any zero divisor, ঠিক আছে। সো Z9 is not a field, বোঝা গেল মানুষ? ক্লিয়ার হলো? ওকে। সো 9 অর্ডারের ফিল্ড দেখতে অন্যরকম হয়, সেটা আমরা এখন যখন আমরা অ্যালজেব্রা পড়বো তখন আমরা বুঝবো, রিং থিওরি যখন পড়বো, ঠিক আছে। তো এটা মাথায় রাখবে। তা 9 অর্ডারের ফিল্ড এক্সিস্ট করে, কিন্তু Z9টা কিন্তু ফিল্ড নয়। ওকে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট। তাহলে আমরা ফিল্ড মোটামুটি বুঝলাম। ফিল্ডের এক্সাম্পল গুলো মনে রাখবে, আর সি, তারপরে হচ্ছে কিউ, এরা সবই ফিল্ড হয়, তারপরে ZP এরা ফিল্ড হয়, ঠিক আছে। চলো এবার আমরা আসছি ভেক্টর স্পেসে ব্যাক করি। দেখো, ভেক্টর স্পেস ওভারে ফিল্ড হয়। সো আমাদের একটা ফিল্ড লাগবে আর একটা ভেক্টর স্পেস। সো আমরা একটা স্পেস নিচ্ছি, সেটাকে আমি নাম দিচ্ছি ভি। হ্যাঁ, ভিটা হচ্ছে আমাদের ভেক্টর স্পেসটা, আর একটা ফিল্ড আছে সেটা হচ্ছে ধরো এফ হচ্ছে তার একটা ফিল্ড। এফটা আর হতে পারে, সি হতে পারে, কিউ হতে পারে, জেডপি হতে পারে, এটসেট্রা হতে পারে। ওকে, সো তাহলে ভেক্টর স্পেস হতে গেলে কি কি দরকার? ভেক্টর স্পেসের মধ্যে একটা অপারেশন দরকার, যেটা হচ্ছে প্লাস অপারেশন দরকার, ঠিক আছে। এই প্লাস অপারেশনের রেসপেক্টে এটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। প্লাসের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করবে। দেখো এখানে অনেকগুলো প্লাস আছে, একটা দুটো ভেক্টরকে তুমি প্লাস করছো, সেটা একটা প্লাস অপারেশন। তারপরে ফিল্ডের এলিমেন্টগুলোকে যোগ করছো, সেটাও একটা প্লাস অপারেশন। সেই দুটো অপারেশনকে জাস্ট আলাদা করার জন্য ফিল্ডটাকে আমরা লিখছি এইভাবে, ঠিক আছে। এই দুটো অপারেশনকে আলাদা করার জন্য আমি এখানে এই প্লাসটাকে গোল করে আলাদা করা হলো, এটা জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে। তার মানে এই যোগটা হচ্ছে দুটো ভেক্টরের যোগফল, আর এই যোগটা হচ্ছে দুটো ফিল্ডের এলিমেন্টের যোগফল। আর ফিল্ডের এলিমেন্টকে কি বলা হয়? ফিল্ডের এলিমেন্টকে আমরা কি নামে চিনি? স্কেলার। কারেক্ট, স্কেলার, SCALAR। স্কেলার হচ্ছে এলিমেন্ট অফ ফিল্ড। ওকে, এটা মাথায় রাখবে, স্কেলার।
ওকে, সো দুটো ভেক্টরের এলিমেন্টকে আমরা যোগ করতে পারি, এই যোগের রেসপেক্টে সেটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে। তার মানে কি, তার মানে এটা অ্যাসোসিয়েটিভ হবে, এই অপারেশনটা অ্যাসোসিয়েটিভ হবে। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে নেগেটিভ মাইনাস ভি পাওয়া যাবে, প্রত্যেকটা ভি এর জন্য মাইনাস ভি পাওয়া যাবে, মানে মাইনাস ভি হচ্ছে তার ইনভার্স। আর জিরো ভেক্টর একটা এক্সিস্ট করবে, এই জিরো ভেক্টরটাকে আমরা থিটা দ্বারা ডিনোট করি। ঠিক আছে, মানে এর যে আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে, সো জিরো ভেক্টর ইজ ডিনোটেড অ্যাজ থিটা। থিটা জাস্ট এই এখানকার জিরোকে আর এই জিরোকে আলাদা করার জন্য এটাকে থিটা দ্বারা অনেক সময় ডিনোট করা হয়। হ্যাঁ, যদি না করা হয় তো বুঝে নিতে হবে যে ওটা কিন্তু জিরো ভেক্টর। ঠিক আছে, এটা জাস্ট মাথায় রাখতে হবে যে জিরো ভেক্টরটা হচ্ছে থিটাটা জিরো ভেক্টর। ভালো কথা, তাহলে আমরা ভেক্টরের প্রপার্টি গুলো পেয়ে গেলাম। আচ্ছা, আর একটা দরকার, সেটা হচ্ছে এক্সটার্নাল কম্পোজিশন। এক্সটার্নাল কম্পোজিশন একটা আছে। এক্সটার্নাল কম্পোজিশন মানে ফিল্ডের সঙ্গে ভেক্টরের কি সম্পর্ক, তাই না? তো সেইটা একটা অপারেশন আছে, সেটাকে স্কেলার মাল্টিপ্লিকেশন হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তো সেই অপারেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ এর একটা এলিমেন্ট তার সঙ্গে ভি এর একটা এলিমেন্টের গুণ করা হচ্ছে, এবং গুণ করে যে গুণফলটা হচ্ছে সেটা কিন্তু একটা ভেক্টরই হয়ে যাচ্ছে। সো আমি যদি এখান থেকে একটা আলফা ফিল্ডের এলিমেন্ট নিই আলফা, আর একটা ভেক্টর নিই যদি ভি, তাহলে এইটা অ্যাকচুয়ালি এটাকে আমরা অনেক সময় আলফা ভি দেয়া লিখবো। হ্যাঁ, যখন আমরা বুঝে যাব যে অপারেশনটা কি, তখন আমরা আলাদা করে আর এই চিহ্নটা দেবই না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টরই হবে। সো একটা স্কেলার আর একটা ভেক্টর গুণ করলে একটা আমরা ভেক্টরই পাবো। ঠিক আছে, তো এইটা আমরা থাকবে। এর যে প্রপার্টিগুলো, এর প্রপার্টিগুলোর মধ্যে দেখো, এখানে যদি আমি ফিল্ডের মধ্যে যদি ওয়ান এলিমেন্টটাকে নিই, তাহলে ওয়ানের সঙ্গে যখন আমি এটাকে গুণ করব আমি ভিটাই পাবো। এটা একটা প্রপার্টি মেনে চলতে হবে। ঠিক আছে, তারপরে যে তোমার কি বলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে, তার মানে হচ্ছে ধরো আলফা প্লাস বিটা ডট বি, এটা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি এই ডট, হ্যাঁ, অনেক সময় আমি লিখতে হয়তো আলাদা করে লিখতে পারি, বাট ওটা বুঝে নিতে হবে। অনেক সময় নাও লিখতে পারি। বিটা ডট বি, এটা একটা হতে পারে। আবার তুমি এদিকে আলফা রেখে এদিকে ভি প্লাস ডাব্লু করতে পারো, তাহলে এইটাও এরকম হয়ে যাবে। তো এই দুটোই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এই হচ্ছে, আরো অনেক প্রপার্টি আছে যেগুলো ন্যাচারালি তুমি ভাবতে পারো, সেগুলো সবগুলোই আছে। অত ডিটেলসে আমি আর লিখছি না। ঠিক আছে, জাস্ট তোমরা একটু বইগুলো দেখে নিতে পারো। তো যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো আমি জাস্ট লিখে দিচ্ছি। তো মাথায় রাখবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তারপরে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, এই জায়গাগুলো থাকবে আর কি। সো এই হলো ভেক্টরস। এবার তাহলে ভেক্টর স্পেস বুঝে গেলে আমরা, তাহলে ভেক্টর স্পেসে কি কি আছে? ভেক্টর স্পেসে একটা ভি আছে, একটা এফ আছে। ভি এর এলিমেন্টগুলো নিজেদের মধ্যে অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে, আর স্কেলার মাল্টিপ্লিকেশন তোমার অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রিয়েল এর ক্ষেত্রে করি সেই রকম প্রপার্টিগুলো স্যাটিসফাই করে। ঠিক আছে, তো এই হলো আমাদের ভেক্টর স্পেস। ওকে, তো এবার এক্সাম্পল হিসাবে তুমি দেখা যায়, এক্সাম্পল যদি আমরা দেখি, দেখো প্রথম এক্সাম্পল যদি তুমি দেখো যে r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার n সেটা কি? সেটা হচ্ছে সেট অফ অল a1 a2 n টাপল, যেখানে প্রত্যেকটা ai গুলো হচ্ছে তোমার r এর এলিমেন্ট, তাই না? এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করে। তো ভেক্টর স্পেস যখনই ফর্ম করে তখনই বুঝে নিতে হবে যে তাহলে অপারেশন গুলো কি কি। অপারেশন গুলো জাস্ট তোমরা জানো ইউজুয়াল অপারেশন। যদি আমি ফর n ইকুয়ালস টু 2 আমি জাস্ট যদি বোঝাই,
তাহলে a, b প্লাস c, d এটা হচ্ছে দুটো ভেক্টরের যোগফল। এটা কি কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যায়। তাহলে a প্লাস c আর এইদিকে হচ্ছে b প্লাস d। ঠিক আছে, তো মানে প্রত্যেকটা ভেক্টরই কি দুটো করে কম্পোনেন্ট থাকবে। আমি যেহেতু n এর ভ্যালু 2 নিয়ে নিই, তো এটা হচ্ছে তোমার ভেক্টরের এডিশন। আচ্ছা স্কেলারের, আচ্ছা এখানে স্কেলার বলতে এখানে r ই নেব আমরা। ঠিক আছে, তাহলে এখান থেকে যে কোনো কে যদি একটা এলিমেন্ট আমি গুণ করি a, b এর সঙ্গে, তো এটা কিভাবে গুণ হবে? স্কেলার মাল্টিপ্লিকেশনটা এইভাবে গুণ হবে, k ইনটু a, k ইনটু b। তাহলে এটা হচ্ছে কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টে এটা গুণ হয়ে গেল। এটা হয়ে গেল স্কেলার মাল্টিপ্লিকেশন। তো যখনই কোনো ভেক্টর স্পেস তুমি ডিফাইন করবে তখনই মাথায় রাখতে হবে যে ভেক্টরের অপারেশনগুলো কি কি আর স্কেলার মাল্টিপ্লিকেশনটা কিভাবে ডিফাইন করা হচ্ছে। এটা হচ্ছে ভেক্টর এডিশন আর এটা হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। এই দুটো অপারেশন কিন্তু ডিফাইন করতেই হবে। এই দুটো অপারেশন না জানলে তুমি বুঝতে পারবে না যে ভেক্টর স্পেসটা কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে, আমি যদি অন্যভাবে ডিফাইন করি অন্য অপারেশন, তাহলে ভেক্টর স্পেস হবে কি হবে না সেটা একটা কোশ্চেন থেকে যায়। সেই জন্য সবসময় মাথায় রাখবে যখনই ভেক্টর স্পেস বলা হবে তখনই কোন দুটো অপারেশনের রেসপেক্টে ভেক্টর স্পেস হচ্ছে। ঠিক আছে, আর তার করেসপন্ডিং ফিল্ডটা কি। এই যে কে দিয়ে আমি গুণ করছি, এই কেটা সবসময় কোথা থেকে আসছে? ফিল্ড থেকে আসছে। এখানে ফিল্ডটাও আরই নেওয়া হয়েছে। ঠিক আছে, এই ফিল্ডটাও আরই নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্কেলার। ওকে, তো এইটা একটা গেল, এটা একটা ন্যাচারাল ভেক্টর স্পেসের এক্সাম্পল। আচ্ছা 2 নম্বর, r to the power n is a vector space over q। দেখো q হচ্ছে একটা কি বলে রেশনাল নাম্বারের সেট। সেটা একটা ফিল্ড হয়, আমরা অলরেডি জানি। আর আমি এখানে সেটটা নিয়েছি, মানে ভিটাকে নিয়েছি r to the power n। তো এটাও একটা ভেক্টর স্পেস হবে কিনা দেখো। এখানে স্কেলার মাল্টিপ্লিকেশনটাও একই রকম ভাবে ডিফাইন করা আছে, কিন্তু কেটা নেওয়া হচ্ছে কিউ থেকে। মানে যে আমরা স্কেলার গুলো গুণ করব সবসময় যেন কিউ এর এলিমেন্ট হয়। ঠিক আছে, যেমন এখানে e ইনটু a প্লাস b, a, b is not defined কারণ এটা এখানে ইরেশনাল নাম্বার, ওটা স্কেলার নয়। সো এই ভেক্টর স্পেসের রেসপেক্টে কিন্তু ওটা হচ্ছে না। ঠিক আছে, বাট 2 into a, b is defined as 2a, 2b কারণ 2টা একটা রেশনাল নাম্বার, সুতরাং এইভাবে ডিফাইন হচ্ছে। তাহলে দেখো এইটা কিন্তু একটা ভেক্টর স্পেস হচ্ছে, কারণ এখানে তোমার যোগটা অ্যাজ ইউজুয়াল একই রকম ভাবে ডিফাইন হয়েছে। আর যখনই তুমি কোনো একটা রেশনাল নাম্বার যদি নিয়ে নাও, ধরো কিউ একটা রেশনাল নাম্বার, তাকে যখন তুমি এইভাবে গুণ করছো কিউ এ, কিউ বি ডিফাইন করছো, দেখো কিউ যখন রেশনাল নাম্বার দিয়ে যখন একটা এ ম্যাট্রিক্স এ একটা এলিমেন্টকে গুণ করছো, সেটা তো রিয়েল নাম্বারই থেকে যায়। এটাও তো রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, সুতরাং এটা আমার আর স্কোয়ারের এলিমেন্ট হয়ে যাচ্ছে। সো এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটা একটা ভেক্টরই দিচ্ছে, তাই না? তো এক্ষেত্রে আমার কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না, বুঝতে পারলে? এখানে কোনো সমস্যা অ্যারাইজ করছে না, সুতরাং এটা একটা ভেক্টর স্পেস কিন্তু ফর্ম করবে। ক্লিয়ার, বোঝা গেছে? কারণ আমি তো বলেই দিচ্ছি যে এটা একটা ভেক্টর স্পেস ওভার কিউ যখন বলা হচ্ছে, তার মানে যে স্কেলারটা আমি নেব সেটা সবসময় রেশনাল নাম্বারই নেব। এখানে ইটা তো একটা রেশনাল নাম্বার নয়, বুঝতে পেরেছো? যার ফলে এটা ডিফাইন হচ্ছে না। এখানে ডিফাইন, এইখানে 1 নম্বর এক্সাম্পলে কিন্তু ই ইন্টু এ কমা বি ডিফাইন, বাট 2 নম্বর এক্সাম্পলে সেটা ডিফাইন নয়, কারণ ওটা ওভার কিউ বলা হচ্ছে। মাথায় রাখতে হবে এই জিনিসটা, ঠিক আছে? বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট এই কারণেই যে অনেক সময় জিজ্ঞেস করে যে r টু দি পাওয়ার n একটা ভেক্টর স্পেস ওভার কিউ হলো, তাহলে তার ডাইমেনশন কি হবে? হ্যাঁ, তো আমরা যখন ডাইমেনশন পড়বো তখন বুঝবো যে তখন ডাইমেনশনটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা তখন আমরা বুঝতে পারবো। এখন আমরা
বুঝতে কিন্তু পারবো না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই। ধরো M2Z3 M2Z3 is a vector space. ভালো করে বুঝবে, M2Z3 মানে কি, এই 2টা হচ্ছে ম্যাট্রিক্সের সাইজ, আর Z3 হচ্ছে কোথা থেকে এলিমেন্টগুলো আমরা নিচ্ছি। তাহলে এখানকার সেটটা হচ্ছে এরকম, M2Z3 এখানকার এলিমেন্টগুলো হচ্ছে এইরকম 2x2 ম্যাট্রিক্স, A বার B বার C বার D বার, যেখানে A বার B বার C বার D বার সবগুলো কোথাকার এলিমেন্ট, Z3 এর এলিমেন্ট। ঠিক আছে, তো এরা হচ্ছে এটা একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। তুমি ইজিলি এই দুটো মানে ভেক্টর স্পেস যোগের রেসপেক্টে ফর্ম করবে। হ্যাঁ, ক্লিয়ার? তো এটা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। এনি ডাউট এখানে কিভাবে অপারেশনগুলো ডিফাইন হচ্ছে? ক্যান ইউ ইমাজিন? অপারেশনগুলো নিয়ে যদি কারো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো। বলে দিন। অপারেশন একদম অ্যাজ ইউজুয়াল, মানে যেভাবে আমরা আগে ডিফাইন করলাম সেভাবে। দুটো ম্যাট্রিক্সের যোগ কিভাবে করব, বরাবর যেভাবে যোগ হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যে ধরো তুমি একটা এক্সাম্পল নিতে পারো, ধরো এখানে 0 নিলে, এখানে নিলে ধরো 2। মাথায় রাখবে যে এখানকার এলিমেন্ট Z3 তে কে কে এলিমেন্ট আছে? Z3 তে আছে 0, 1 আর 2, এই তিনটাই মাত্র এলিমেন্ট, তাই তো? হ্যাঁ, নারায়ণ কিছু বলবে? নারায়ণ কমেন্ট করবে, কিছু বলতে চাও? তুমি হ্যান্ড রেজ করেছো। আচ্ছা বাদ দাও। সো 0, 2 ধরো এখানে নিলাম আমি 1, এখানে নিলাম 1। এর সঙ্গে আরেকটা ম্যাট্রিক্সের যোগ করব। ধরো এখানে আমি নিতে পারি 1, এখানে নিতে পারি ধরো 1, এখানে নিতে পারলাম ধরো 2, এখানে নিলাম 0। ঠিক আছে, তাহলে কি হবে? কম্পোনেন্ট ওয়াইজ যোগ। তাহলে 0 প্লাস 1, তাহলে 1, 0 প্লাস 1 1ই হয়। 2 প্লাস 1 কত হবে বলো? 2 প্লাস 1 কত হবে এখানে? 0। বাকিটা বুঝতে পারলে? 0ই হবে। 2 প্লাস 1 মানে 3, 3 মানে কিন্তু Z3 তে 0, সেটা 0 হয়ে গেল। 1 প্লাস 2 এটাও 0 হয়ে গেল, আর 1 প্লাস 0 1ই থাকলো। সো এটা কিন্তু আইডেন্টিটি হয়ে গেল। তার মানে এই দুটো, এইটা আর একটা নেগেটিভ আর কি। ঠিক আছে, সো এটা যদি A হয় তাহলে মাইনাস A কিন্তু এইটা হবে। দেখো মাথায় রাখবে যে -2 ইজ নাথিং বাট 1 ইন Z3। ওকে, এই জিনিসটা কিন্তু ভুল না হয়। -2 ইজ সেম অ্যাজ 1 ইন Z3, কারণ এই দুটোকে যোগ করলে দেখো 0 পাচ্ছ। যদি A প্লাস B যদি 0 হয় তাহলে নিশ্চয়ই B সমান মাইনাস A। তাহলে Z3 তে নেগেটিভ কে আমরা এইভাবে ডিনোট করি। ঠিক আছে, তো এটা যদি A হয় তাহলে মাইনাস A কিন্তু এই জিনিসটাই। আশা করি এতে কোনো সমস্যা নেই। সিমিলার স্কেলার মাল্টিপ্লিকেশন যদি আমরা ধরো, এখানে ফিল্ডটা কি? এখানে ফিল্ডটা কিন্তু Z3। ঠিক আছে, সো আমি যদি Z3 এর এলিমেন্ট ধরো একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, ধরো এই এলিমেন্টটাকেই মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাবো বলো? তোমরা বলো কি পাবো? 2 ইন্টু 0 0 হবে। 2 ইন্টু 2 কত হয়? 2 ইন্টু 2 বুঝতে পারছো? 2 ইন্টু 2 কেন 1 হচ্ছে? 2 ইন্টু 2 সমান হচ্ছে 4, 4 মানে হচ্ছে 1, কারণ এখানে Z3 3 দিয়ে তুমি জিনিসটাকে ভাগ করছো এবং রিমাইন্ডারটা তুমি শুধু নেবে। ঠিক আছে, Z3 এর মধ্যে ক্যালকুলেশন করলে কি হবে? শুধু রিমাইন্ডারটা দেখবে। তো 4 এর রিমাইন্ডার কত?
4 কে যখন 3 দিয়ে ভাগ করা হবে রিমাইন্ডার হবে 1, সেই জন্য 4 বার ইকুয়ালস টু 1 বার। 2 ইন্টু 1 2, 2 ইন্টু 1 2। তাহলে এইটা হচ্ছে আমার এইভাবে স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে, ঠিক আছে। তো আন্ডার দিস অপারেশন এটা কিন্তু একটা ভেক্টর স্পেস ফর্ম করবে। ওকে, এখান থেকে একটা খুব মানে এনবিএইচএম বলো তারপরে নেট বলো, এখানে একটা কোশ্চেন আছে যে নাম্বার অফ ধরো M2Z3 আমি নিলাম, তাহলে এখানে নাম্বার অফ ইনভার্টিবল ম্যাট্রিক্স এর সংখ্যা কত, এগুলো সব ফাইনাইট হবে, কারণ এখানে Z3 তে যেহেতু মাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তোমার এই ভেক্টর স্পেসেও ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে। সো দিস ইজ এ এক্সাম্পল অফ এ ফাইনাইট ভেক্টর স্পেস। দিস ইজ an example of a finite vector space. আচ্ছা বলো তো এই ভেক্টর স্পেসে কটা এলিমেন্ট আছে? What is the cardinality of M2Z3? খুব সহজ কোশ্চেন, কটা এলিমেন্ট আছে? খুব সহজ কোশ্চেন, কিন্তু একটু ভাবলেই পেরে যাবে। এখানে কটা এলিমেন্ট আছে? যে কোনো এলিমেন্ট দেখতে ABCD ফর্মেরই হবে। এবার বলো এর ভ্যালু কি কি হতে পারে? এর জন্য কটা অপশন তোমার? সিমিলারলি বি এর জন্য কটা অপশন? সি এর চারটা প্লেসকে তিনটা এলিমেন্ট দিয়ে করতে হবে। কারেক্ট, চারটা প্লেসকে তিনটে এলিমেন্ট দিয়ে ভরতে। হ্যাঁ, মানে এ কে ভরতে পারি আমি তিনটে উপায়ে, তাই তো? তারপরে বি কে কতগুলো উপায়ে ভরতে পারি? সেটাও তিনটে উপায়ে। তাহলে কি হবে অ্যান্সার? 3 to the power 4। কারেক্ট, 3 to the power 4 সমান 81। 3 to the power 4 equals to 81। বুঝতে পেরেছো? কারণ এটাও তিন উপায়ে, এটাও তিন উপায়ে, এটাও তিন উপায়ে, এটাও তিন উপায়ে, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টলি, কেউ কারোর উপর ডিপেন্ড কিন্তু করছে না। বোঝা গেল? 3 to the power 4 কি করে হলো? এটাই তো, এ তিন উপায়ে চুজ করতে পারো, বিও তিন উপায়ে, তিন উপায়ে, তিন উপায়ে, তো চারবার না? 3 গুণ 3 গুণ 3, চারবার, চারটা ঘর। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে এর যে কোনো চয়েসের জন্য তুমি বি কে তিন উপায়ে চুজ করতে পারো। তাহলে এ বি কে যদি তুমি একসঙ্গে চুজ করতে থাকো, তাহলে 3 ইন্টু 3 হবে না? তাহলে এই ভেক্টর স্পেসে মোট 81টা ভেক্টর আছে। এবার এদের মধ্যে কতগুলো ম্যাট্রিক্স ইনভার্টিবল হবে, কতগুলো হবে না, সেটাও একটা প্রশ্ন আসতে পারে। তবে তোমাদের আসবে না, এটুকু আমি শিওর, ঠিক আছে? তো সেই জন্য আমি তোমাদের এটা করাচ্ছি না। এটা নেটের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, বাট তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। তোমাদের জন্য এইটা ইম্পর্টেন্ট হতে পারে, 81টা যে এলিমেন্ট আছে সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। এটা সহজ, ওটার একটা ফর্মুলা আছে, ওটা আমি তোমাদেরকে পরে লিখিয়ে দেবো, মানে আমি বলে দেবো আলাদা করে। এই মুহূর্তে আমার ফর্মুলাটা মনে নেই, যার জন্য আমি বলছি না। ওকে, আচ্ছা, কি ভালো লাগলো এক্সাম্পলটা? বলো, এক্সাম্পলটা ভালো লাগলো? আগে কেউ শুনেছিলে এই এক্সাম্পলটা? ওকে, তবে এর ক্ষেত্রে
আমি ওইটা হয়তো বলতে পারি নাম্বার অফ, থাক ওটা বাদ দাও। আচ্ছা আরেকটা আমি এক্সাম্পল নিই, এটা 3 নম্বর হলো, একটা 4 নম্বর। এটা হচ্ছে পিএন, এটা তোমাদের বইয়েই আছে। পিএন হচ্ছে পিএনটা কি? পিএনটা হচ্ছে পলিনোমিয়ালের সেট। পিএন এখানে আর দিতে পারো, পিএন আর, তো 1x a2x স্কোয়ার ডট ডট an x টু দি পাওয়ার n, মানে n এ গিয়ে থেমে যাচ্ছ আর কি, যেখানে প্রত্যেকটা ai কোথা থেকে আসছে? আর থেকে আসছে। আর হচ্ছে রিয়েল নাম্বার, হ্যাঁ, তাহলে এইটা একটা ভেক্টর স্পেস হবে। তাহলে পিএনআর ইজ এ ভেক্টর স্পেস, বুঝতে পারছো? পিএনআর একটা ভেক্টর স্পেস হবে, কারণ এখানে হচ্ছে পলিনোমিয়াল, ম্যাক্সিমাম ডিগ্রি an টা যদি 0 হয়ে যায় তাহলে ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল n এর থেকে কম হয়ে যেতে পারে। n টা যদি নন জিরো হয় ডিগ্রি n হবে। সো এখানে ম্যাক্সিমাম ডিগ্রি হচ্ছে তোমার n অবধি, ঠিক আছে? তো এখান থেকে একটা কোশ্চেন আছে যে পিএনআর এর ডাইমেনশন কত। তো আমরা যখন ডাইমেনশন পড়বো তখন এইগুলো আলোচনা করব যে কার কি ডাইমেনশন, ঠিক আছে? ওকে, তো এটা একটা ভেক্টর স্পেস হবে, খুব ন্যাচারালি এটা একটা ভেক্টর স্পেস হবে। আর এখানে তুমি ডিগ্রিটাকে আমি n নিয়েছি, তুমি এটাকে 5 নম্বর একটা एग्जांपल দিতে পারো pr, এখানে তুমি যদি n টাকেও আমরা ভ্যারি করে দিতে পারি, ai belongs to r আর n belongs to, n could be n union 0, মানে এখানে n যা খুশি হতে পারে আর কি, ঠিক আছে? তো মানে এখানে n টাকে আমরা ভ্যারি করছি, মানে তুমি যে কোনো ডিগ্রির এক পলিনোমিয়াল তুমি নিতে পারো, সেট অফ অল পসিবল পলিনোমিয়ালস। এটা হচ্ছে কি সেট অফ অল পসিবল পলিনোমিয়ালস with real coefficient, এই হচ্ছে ব্যাপার। কোএফিসিয়েন্ট গুলো রিয়েল থেকে নেওয়া হচ্ছে, এই রিয়েলের জায়গায় তুমি অন্য যে কোনো ফিল্ড ইউজ করতে পারো, ঠিক আছে? ফিল্ডটাকে তুমি চেঞ্জ করতে পারো, তাহলে তোমার ভেক্টর স্পেস চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো পিএন আর নিতে পারি, পিএন সি নিতে পারি, পিএন জেডপি নিতে পারি, হোয়াটএভার আই ক্যান চেঞ্জ দ্য ফিল্ড। এগুলো হচ্ছে আমার ভেক্টর স্পেস। ওকে, তাহলে ভেক্টর স্পেস বুঝে গেলে আরেকটা জিনিস দেখো, এই যে পিএনআর যেটা, সেটা পিআর এর একটা সাবসেট, পিএনআরটা পিআর এর একটা সাবসেট এবং নিজে একটা ভেক্টর স্পেস। সো এই ধরনের কেসকে আমরা কি বলি? সাবস্পেস বলি, তাই না? তো এবার আমরা শিখবো সাবস্পেস কাকে বলে। সাবস্পেস, so S is a subset of a vector space if S is itself a vector space over the same operation, then S is called a subspace of V, ঠিক আছে? মানে V এর S এর এলিমেন্ট গুলো তো V থেকেই নেওয়া হচ্ছে, তো সেই এলিমেন্ট গুলো দিয়ে যদি একটা নিজেই ও একটা ভেক্টর স্পেসের মতন বিহেভ করে তখন সেটাকে বলা হচ্ছে সাবস্পেস।
তাহলে সাবস্পেস চেক করার জন্য তোমার কি কি দরকার? সাবস্পেস চেক করার জন্য তোমার দুটো অপারেশন জানতে হয়, ঠিক আছে? তো এটা ভালো করে ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যদি আসে যে এটা ভেক্টর স্পেস সাবস্পেস কিনা চেক করো, তখন তোমাকে জাস্ট দুটো অপারেশন তোমাকে চেক করতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে এটা সাবস্পেস হবে কি হবে না। সো সাবস্পেস ক্রাইটেরিয়া, আরে কালারটা নিচ্ছে না, সাবস্পেস ক্রাইটেরিয়া জাস্ট দুটো ক্রাইটেরিয়া মনে রাখবে। এক নম্বর হচ্ছে যে ভি ডাব্লু যদি এস থেকে এলিমেন্ট না হয় তাহলে তাদের যোগফলটাও এস এরই এলিমেন্ট হতে হবে, কারণ ভেক্টর স্পেস হতে গেলে এটা মিনিমাম দরকার যে দুটো এলিমেন্ট যদি এস থেকে নিই আর এসটা যদি একটা ভেক্টর স্পেস হয় তাহলে তাদের যোগফলটাও এস এর মধ্যেই থাকতে হবে। আর দুই নম্বর চেক করতে হবে কি যে আলফা যদি আমি ফিল্ড থেকে নিই আর ভি যদি এস থেকে নিই তাহলে আলফা ভিটা যেটা স্কেলার মাল্টিপ্লিকেশন সেটা ভি এর এলিমেন্ট সেটা এস এর এলিমেন্ট হবে, ঠিক আছে? মানে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন আর এটা হচ্ছে ক্লোজড আন্ডার এডিশন, ক্লোজড আন্ডার এডিশন ভেক্টর এডিশন, আর এটা হচ্ছে ক্লোজড আন্ডার স্কেলার মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি স্যাটিসফাই করে তাহলে অটোমেটিক সেটা কি হয়ে যাবে ভেক্টর স্পেস, ভেক্টর সাবস্পেস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার এক্সাম্পল, পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন কিন্তু খুব আসে যে কারা কারা ভেক্টর সাবস্পেস হবে কারা কারা হবে না, এখান থেকে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এই দুটো ক্রাইটেরিয়া থেকেই আরেকটা জিনিস খুব সহজেই তুমি দেখতে পাচ্ছ যে ভি প্লাস ডাব্লু এস এর মধ্যে থাকবে। সো ভি যদি, আর দেখো এখানে দুই নম্বর থেকে আমি কি বলছি দেখো, যদি ভি থাকে তাহলে মাইনাস ভিটাও এস এর এলিমেন্ট হতেই হবে, ভি থাকলে তার নেগেটিভটাকেও থাকতেই হবে, ইয়েস অর নো? কারণ আলফাটাকে তুমি যে কোনো আলফা চেঞ্জ করতে পারো, আলফাটাকে তুমি -1 নিয়ে নাও তাহলে -1 ইন্টু ভি মাইনাস ভি হয়ে যাবে। সো তার ইনভার্সটা মানে কি বলে নেগেটিভটা মাইনাস ভিটাও যেন এস এর মধ্যে থাকে, তাহলে ভিও থাকলে তার মাইনাস ভিটাও এস এর মধ্যে থাকবে, তাহলে তাদের যোগফলটা জিরো ভেক্টর, জিরো ভেক্টরটাকে কিন্তু এস এর মধ্যে থাকতে হবে, বুঝতে পেরেছো? তাহলে জিরো ভেক্টরটাকে আর সময় অনেক সময় নাল ভেক্টরও বলা হয়। সো নাল ভেক্টরটা কিন্তু অবশ্যই এস এর মধ্যে থাকতে হবে, এটা মিনিমাম ক্রাইটেরিয়া একদম দরকার, ঠিক আছে? সো আমরা একটা এক্সাম্পল নিই, ধরো এস নিলাম সেট অফ অল এক্স ওয়াই জেড মানে R3 এর সাবসেট such that y is equals to 0, ঠিক আছে? y is equals to 0 নিলাম, তাহলে এটা কি ভেক্টর স্পেস হবে, ইয়েস অর নো বলো? তাহলে is S a subspace of R3? কারো কি মনে হচ্ছে যে হতে পারে না? এরকম কারো যদি মনে হয় তো বলতে পারো। আচ্ছা, এটা হলো, ঠিক আছে? এটার অ্যান্সার হচ্ছে কি ইয়েস। আচ্ছা, 2 নম্বর, এটা কি হবে? এটা কি হবে? হ্যাঁ স্যার, না এটা হবে কেন হবে না? এলিমেন্টটা থাকবে। কারেক্ট,
কারণ জিরো এলিমেন্ট হচ্ছে R3 জিরো এলিমেন্ট হচ্ছে 0 0 0, তার কিন্তু y কম্পোনেন্ট আর z কম্পোনেন্টকে যদি তুমি যোগ করো 1 হচ্ছে না, সো জিরো এলিমেন্টে কিন্তু এস এ নেই। হ্যাঁ, সো এস ইজ নট এ সাবস্পেস, খুব ইম্পর্টেন্ট, নট এ সাবস্পেস অফ এস। আচ্ছা, আরেকটা কোশ্চেন ধরো করছি এরকম যে এস সমান সমান হচ্ছে এক্স ওয়াই জেড such that x y is equals to 0, x into y সমান 0, এটা কি ভেক্টর স্পেস হবে, সাবস্পেস হবে? yes or no? না স্যার, না কেন বলো? xy 0 0 করে কম্পোনেন্ট ওয়াইজ যোগ করলে তো x1 x2 y1 y2 হলো, তাহলে x1 x2 যখন আরো এক্সট্রা কিছু টার্ম থাকে সেগুলো 0 হবে সেটা বলা যায় না। না, তোমাকে ওইভাবে দেখো, ওইভাবে না বলে তোমাকে বলতে হবে যে এই যে ভেক্টর স্পেস হওয়ার যে কন্ডিশন 1 আর 2 যেটা বললাম সেগুলো ভায়োলেট করে যাচ্ছে, সেইভাবে তোমাকে এক্সাম্পল দেখাতে হবে। 1 0 0 0 1 0 নিলেই হয়ে যাবে। হ্যাঁ, বলো কি কি এক্সাম্পল? 1 0 0 আর 0 1 0। দেখো 0 1 0 এই দুটোই কিন্তু এস এর এলিমেন্ট, কারণ এই দুটোকে গুণ করলে 0 হচ্ছে। এবার এদেরকে যদি আমি যোগ করি, এই দুটোর যোগফল কি হচ্ছে? দেখো 1 1 0 হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোর কিন্তু গুণফল আর 0 হচ্ছে না, সো তখন এটা এস এর বাইরে চলে গেল। তাহলে যদি ভেক্টর সাবস্পেস হতো তাহলে যোগফলটা এস এর এলিমেন্ট হতেই হতো। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবসময় এক্সাম যখন যেটা হবে না তখন এক্সাম্পল থ্রু দিয়ে কিন্তু বলতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমি সহজ জিনিস বলে রাখি, যে একটা ভেক্টর স্পেস হবে কি হবে না চেক করার জন্য যে কন্ডিশনটা দেবে, সেই কন্ডিশনটা কি রকম টাইপের হবে? প্রথম কথা লিনিয়ার টাইপের হবে। যেমন এখানে দেখো প্রথমটাতে লিনিয়ার আছে এবং লাস্টে 0 থাকতে হবে, ঠিক আছে? লিনিয়ার এবং 0 থাকতে হবে। এখানে সেকেন্ডটাতে লিনিয়ার কিন্তু 0 নেই, যার ফলে এটা হচ্ছে না। ফার্স্টেরটাতে লিনিয়ার 0 আছে, হচ্ছে। 2 নম্বরে লিনিয়ার নয়, এখানে ডিগ্রি 2 হয়ে যাচ্ছে, ডিগ্রি 1 হতে হবে, ঠিক আছে? মানে x ইন্টু ওয়াই যেহেতু আছে, এটা কিন্তু লিনিয়ার হবে না। আমি যদি বলি সাইন এক্স ইকুয়ালস টু 0, সেটাও কিন্তু হবে না, ঠিক আছে? সবসময় লিনিয়ার টাইপের হতে হবে। একটা বা একাধিক রিলেশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। বলো। r3 এর ক্ষেত্রে তাহলে x by = 0 এই ফর্মেট হবে বলতে চাচ্ছি। কারেক্ট, এই টাইপের হতে হবে। এক বা একাধিক রিলেশন থাকতে পারে, এই টাইপেরই রিলেশন থাকতে হবে। এক বা একাধিক রিলেশন থাকতে পারে, ওকে? এর বাইরে অন্য যা কিছু হোক ওটা কিন্তু হবে না। ফর এক্সাম্পল এটা ইয়েস হবে, ঠিক আছে? এটা ইয়েস। 5 নাম্বার যদি আমি এরকম করি, একটা রিলেশন যেহেতু ডিফাইন করি যে sin x is equals to 0, তাহলে কি এটা ভেক্টর স্পেস হবে, সাবস্পেস হবে? তাহলে হবে না। কিচ্ছু চেক করার দরকার নেই, আমার এই টাইপের রিলেশন নেই, লিনিয়ার নেই, বাস হবে না, আর কিছু দেখার দরকারই নেই। হ্যাঁ, মানে এটা তুমি চোখ বন্ধ করে এটা ভরসা করতে পারো এই টাইপের রেজাল্ট। যদি কোনো নন লিনিয়ার, যেমন এটা নন লিনিয়ার, এটা হবে না, xy0 ওটা হবে না, আরো হতে পারে, যেমন ধরো 6 নম্বরে এরকমও থাকতে পারে। কত রকম এক্সাম্পল করা যেতে পারে। এটা হবে না, কারণ এখানে সবকিছু স্কোয়ারে আছে, হবে না। কিন্তু যদি থাকতো x + y = z, তাহলে হতো, ঠিক আছে? মড থাকলেও হবে না। অনেক সময় কনফিউশন হতে পারে যে মড দিয়ে, যে মড তো মনে হচ্ছে লিনিয়ার, কিন্তু এরকম ধরো এইটা থাকলো, না এইখানে mod x - y = 0, তার মানে x = y, তো এটা কিন্তু হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা হবে কি হবে না, কি মনে হচ্ছে?
স্যার এটা x = y ফর্ম। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দেখো mod x minus y equals to 0 is equivalent x equals to y, সুতরাং এটা অ্যাকচুয়ালি লিনিয়ার হয়ে গেল, যার ফলে এটা কিন্তু হবে। mod দেখে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে হবে না, বাট এটা অ্যাকচুয়ালি লিনিয়ার হয়ে যাচ্ছে, যার ফলে এটা হবে কিন্তু। হ্যাঁ, তো এটা কনফিউজিং অনেক সময় হতে পারে এটা এক্সাম্পলটা, ঠিক আছে? তো এইগুলো অ্যাভয়েড করতে হবে, মানে এগুলো বুঝতে হবে। mod of x minus y equals to যদি 2 বা 1 বা কিছু থাকে সেটা হবে। কারেক্ট, সেটা তো ডেফিনেটলি হবে না। আরেকটা ধরো এইরকম দিতে পারে, কত নম্বর গেল 7 8, আরেকটা ধরো এরকম দিতে পারে x y z belongs to r square such that mod x square minus y square equals to 0, ধরো এটা দিয়ে দিল, তাহলে এটা হবে কি হবে না? এটা হবে না, এটা x + y * x - y equals to 0 হয়ে যাচ্ছে। এটা হবে না। হ্যাঁ, এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, যাতে আমরা চোখে দেখেই বলতে পারি যে হবে কি হবে না। ওকে, এবার কিছু আমরা থিওরেম করব, যেগুলো প্রুফ করব না, আমরা জাস্ট মনে রাখবো ইম্পর্টেন্ট থিওরেম গুলো। কি কি? যেমন ধরো যতগুলো খুশি তোমরা সাবস্পেস নাও তাদেরকে ইন্টারসেকশন করো, তারা কিন্তু হবে। ইন্টারসেকশন অফ, আমি শর্টে লিখছি, intersection of any number of subspaces is a subspace. হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড যে এটা হচ্ছে ইন্টারসেকশন, ইউনিয়ন করলে কিন্তু হবে না, ঠিক আছে? ইউনিয়ন করলে কিন্তু হবে না। সো ইউনিয়ন অফ টু subspaces may not be a subspace, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট এটা মে নট, ঠিক আছে? দুটো সাবস্পেসকে যদি তুমি ইউনিয়ন করো সেটা কিন্তু হবে না, নাও হতে পারে, মানে হবেই না সেটা শিওর না, বাট নাও হতে পারে। যদি একটা আরেকটা সাবস্পেস হয়ে যায়, আবার দুটোকে তুমি যদি ইউনিয়ন করো, তাহলে তো যেটা বড় সেটাই থেকে যাবে, সেক্ষেত্রে হতে পারে। বুঝতে পারলাম? বোঝা গেল? 8 নম্বরটা কেন হচ্ছে না ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখানে তো এখানে দুটো লাইন পাওয়া যাচ্ছে যারা পাস থ্রু অরিজিন করছে, তাহলে এরকম কি কোনো আমরা কাউন্টার এক্সাম্পল দিতে পারবো? আচ্ছা দাঁড়াও, এটা হবে না, দাঁড়াও এটা হবে না কেন? আচ্ছা x স্কয়ার ইকুয়ালস টু y স্কয়ার, তার মানে আইদার x ইকুয়ালস টু y অর ইয়েস, এটা অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ দুটো, এখানে কিন্তু ইন্টারসেকশন নয়, এটা ইউনিয়ন হয়ে যাচ্ছে দুটো, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি হচ্ছে, তুমি যদি দেখো এটা যে দুটো লাইনের ইউনিয়ন, আমি জাস্ট ছবি এঁকে যদি তোমাকে জিনিসটা বোঝাই, হ্যাঁ তুমি দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আমরা কিন্তু 3D তে আছি, ঠিক আছে? এখানে জেড অ্যাক্সিসটা একটা আছে, যেটা আমি ধরো এটা ধরো জেড অ্যাক্সিস, লেটস সে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? মোটামুটি তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারছো আশা করছি। ওকে, তো এখানে যেটা, হ্যাঁ হ্যাঁ বলো। একটা 1 1 0 একটা নেন আর একটা 1 -1 0 নেন, কিন্তু দুটো সাম করলে হচ্ছে দেখা যাবে যে হবে না। হ্যাঁ, আমি যেটা আমি ছবি দিয়ে বোঝাতে চাইছি যে ধরো x প্লাস y, দেখো x স্কয়ার মাইনাস y ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে x মাইনাস x প্লাস y ইকুয়ালস টু 0 অর x মাইনাস y ইকুয়ালস টু 0, তার মানে এটা হচ্ছে দুটো
প্লেন, যেহেতু আমরা 3D তে আছে, এটা কিন্তু প্লেনের ইকুয়েশন, তো দুটো প্লেনের ইউনিয়ন বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে x প্লাস, তার মানে একটা হচ্ছে এইরকম একটা প্লেন হবে, এইরকম একটা প্লেন হবে, ঠিক আছে, একটা এইরকম প্লেন হবে, আর একটা এই বরাবর একটা প্লেন হবে, এই বরাবর, এই দুটো প্লেনের ইউনিয়ন। তো বোঝাই যাচ্ছে যে ইউনিয়নটা একটা সাবস্পেস হয় না। এবার তুমি পার্টিকুলার এক্সাম্পল নিয়ে দেখতে পারো, এখানে একটা নিয়ে নাও, এইদিকে একটা নিয়ে নাও, এই দুটোকে যোগ করো, তখন এটা ওয়াই অ্যাক্সিস বরাবর চলে আসবে। যেমন ধরো, হ্যাঁ বলো কি বলছিলে এক্সাম্পলটা? x প্লাস ওয়াই, তার মানে 1 1 0 আর 1 মাইনাস 1 0, তাই তো নাকি? হ্যাঁ, এই দুটোই দেখো এই 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 কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। দেখো x প্লাস ওয়াই আর এক্স ওয়াই, হয় x আর y সমান হবে, নাহলে কি হবে, অপোজিট হবে। এবার এই দুটোকে তুমি যদি যোগ করে দাও, তাহলে এদের অ্যাডিশন করলে কি পাচ্ছ, 2, 0, 0 পাচ্ছ, which does not belongs to s। সুতরাং এটা হবে না, বুঝতে পারছো? তো মাথায় রাখবে এখান থেকে এটা ইউনিয়ন হচ্ছে, ইন্টারসেকশন হলে কিন্তু হতো, ঠিক আছে। তো যাই হোক, ওই এক্সাম্পলটাও তাহলে চলে আসলো যে ইউনিয়নটা সবসময় হয় না। ইউনিয়নটা কখন হয়? যদি একটা আরেকটা সাবসেট হয় তখন ইউনিয়নটা হয়, ঠিক আছে। তো সেটা একটা থিওরেমের আকারে তুমি মনে রাখতে পারো আর, তো এটাকে একটা থিওরেম বলতে পারো যে লেট S1 কি হলো, দাঁড়াও চার্জে লাগাতে, let S1 and S2 be two subspaces, কার সাবস্পেসেস, কোনো না কোনো একটা ভেক্টর স্পেসের ধরে নাও, সো অফ V, then S1 union S2 is a subspace if and only if either S1 subset of S2 or S2 subset of S1, মানে একটা আরেকটার যদি সাবসেট হয় তাহলে ইউনিয়ন করলে কি হয়ে যাবে, যেটা বড় সেটাই থেকে যাবে। তো সেই ক্ষেত্রে এটা ইউনিয়নটা সাবস্পেস হতে পারে, আদারওয়াইজ অন্য কেসে কিন্তু সাবস্পেস হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আমি তোমাদেরকে জাস্ট লিখে রাখি, সেটা কি, সেটা হচ্ছে যে আ ভেক্টর স্পেস, ভালো করে মন দিয়ে এটা ভালো করে বুঝবে, আ ভেক্টর স্পেস V cannot be written as a finite union of proper subspaces, যেমন ধরো এই যে যদি আমরা প্লেনটাকে নিই, এই প্লেনটা দ্যাট ইজ R2 টু ডাইমেনশনাল একটা ভেক্টর স্পেস, এই প্লেনটা একটা ভেক্টর স্পেস আমরা জানি,
এই প্লেনের প্রপার সাবস্পেস কি হতে পারে, এক একটা লাইন হতে পারে অথবা 0 পয়েন্টটা শুধু হতে পারে। সো তুমি যদি এখানে কয়েকটা ফাইনাইট সংখ্যক লাইন দিয়ে কখনোই পুরো প্লেনটাকে তুমি কভার করতে পারবে না, ঠিক আছে না? you cannot cover the line, cannot cover the plane by finitely many lines, তাই না? তার মানে প্রত্যেকটা লাইন হচ্ছে এক একটা, যেটা 0 অরিজিন দিয়ে পাস করছে, এই লাইনগুলো হচ্ছে সাবস্পেস, অরিজিন দিয়েই পাস করতে হবে, হ্যাঁ, নাহলে তো 0 জিনিসটা আসবে না। সো এরকম ফাইনাইট সংখ্যক লাইন দিয়ে তুমি কখনোই পুরো R2 প্লেনটাকে কভার করতে পারবে না। তো এটাকে এইভাবে আমরা বলতে পারি যে কোনো ভেক্টর স্পেস ক্যান নট বি রিটেন অ্যাজ এ ফাইনাইট ইউনিয়ন অফ প্রপার সাবস্পেসেস। বোঝা গেল? এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অনেক সময় মনে হতে পারে যে আরে এটা তো হয়তো সম্ভব, কিন্তু এটা কোনোদিন সম্ভব নয়, ঠিক আছে? ইনফ্যাক্ট তুমি দেখতে পারো এখানে যদি আমি কাউন্টেবল সংখ্যক লাইন নিই তাহলেও সম্ভব নয়। ফাইনাইটকে বাড়িয়ে যদি আমি কাউন্টেবল সংখ্যক লাইন নিই তাহলেও কিন্তু সম্ভব হচ্ছে না। বোঝা গেল? সো এই ফ্যাক্টগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, এবার চলে আসি, এটা কি ইনফাইনাইট হলে তো হবে? হ্যাঁ, অবভিয়াসলি ইনফাইনাইট হলে তুমি যদি প্রচুর লাইন নিয়ে নাও তাহলে কি হয়ে যাবে, ইনফাইনাইট সংখ্যক লাইন নিয়ে নাও তাহলে তো হতেই পারে। অল লাইনস যদি কনসিডার করো তো সমস্ত লাইনের ইউনিয়ন তো পুরো R2টাই হয়ে যাবে না? সব লাইন, অল পসিবল লাইন যদি নিয়ে নাও তাহলে তো হবে না, ঠিক আছে? তো ইনফাইনাইট হলে সেটা অবভিয়াসলি হতেই পারে, বাট ইনফাইনাইট কি ধরনের ইনফাইনাইট, কাউন্টেবল ইনফাইনাইট না আনকাউন্টেবল ইনফাইনাইট, সেটাও একটা ফ্যাক্ট। কাউন্টেবল হলে হবে না, আনকাউন্টেবল লাইন নিতে হবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নেক্সট হচ্ছে লিনিয়ার সাম। Linear sum of two subspaces. দেখো, তো আমরা ধরো S1 একটা দেখো এইটা হচ্ছে সাবসেটের চিহ্ন, আমি এটাকে চেঞ্জ করে এটা হচ্ছে সাবস্পেসের চিহ্ন দিচ্ছি, ঠিক আছে? তার মানে এটা সাবস্পেস, S2 হচ্ছে একটা সাবস্পেস অফ V, ঠিক আছে? এবার তোমরা জানো যে উই নো যে S1 ইউনিয়ন S2 is may not be a subspace, right? এটা may not be a subspace অফ V। তাহলে উপায় কি? আচ্ছা, একটা ইউনিয়নটা সাবস্পেস নয় মানেটা কি? তাহলে এরকম হতে পারে যে দুটো ভেক্টর নিলাম তাদের যোগফলটা নেই। আচ্ছা, নেই যখন ঢুকিয়ে দাও, তাহলে যা যা নেই তাহলে সেগুলোকে ধরো ঢুকিয়ে দাও, মানে আরো কিছু এক্সট্রা যদি আমি দিই তাহলে সেটা সাবস্পেস হতে পারে, তাই না? সাবস্পেস নয় মানে কি, কিছু ল্যাক আছে, মানে কিছু কম আছে, তো সেগুলোকে যদি দিয়ে দিই আমি সেটাকে ভেক্টর স্পেস বানাতে পারি, মানে আমি কিছু এক্সট্রা জিনিস দিয়ে আমি ওটাকে ভেক্টর স্পেস বানাতে পারি। সো তাহলে আমি মিনিমাম কি কি জিনিস দিতে হবে যার ফলে সেটা একটা সাবস্পেস হয়ে যাবে। তাহলে মিনিমাম কিছু দেওয়ার পর যে সাবস্পেসটা পাবো সেইটাকে বলা হচ্ছে লিনিয়ার সাম, বা অ্যাকচুয়ালি সেটাকে বলা হচ্ছে লিনিয়ার স্প্যান, ঠিক আছে? তো বুঝতে পারছো লিনিয়ার স্প্যান। তো লিনিয়ার স্প্যানের গল্পটা আমি একটু পরে বলছি। আপাতত আমরা এইটা দেখো, যে ধরো এইটা একটা তুমি S1 প্লাস S2 একটা সেট তৈরি করলে সেটা কিভাবে ডিফাইন হচ্ছে, সেটা ডিফাইন হচ্ছে এইরকম যে V প্লাস W সাচ দ্যাট ভিটা নিচ্ছ S1 থেকে আর W-টা নিচ্ছ S2 থেকে। এইভাবে অল পসিবল সাম করছো, মানে S1 এর এলিমেন্ট
আর S2 এর এলিমেন্ট নিয়ে যোগ করে দিচ্ছ, এইভাবে নিয়ে তুমি অল পসিবল সাম করে নিচ্ছ, তাহলে কি হবে? দেন S1 plus S2 is a subspace. তাহলে S1 আর S2 দুটোই যখন সাবস্পেস হবে তখন এই যোগফলটাও সাবস্পেস হবে, ঠিক আছে? কিন্তু S1 যদি সাবস্পেস না হয় বা S2 যদি সাবস্পেস না হয় তাহলে যোগফলটা সাবস্পেস নাও হতে পারে। তো দুটোই সাবস্পেস যদি হয় তাহলে যোগফলটা সাবস্পেস হবে। হ্যাঁ, এটা ইজিলি তুমি ভেরিফাই করতে পারো। এবং দেখো যে যদি আমি ডাব্লিউটাকে 0 নিই তাহলে সমস্ত ভি মানে S1 এর এলিমেন্টগুলো থেকে যাচ্ছে, আবার যদি ভিটাকে 0 নিই তাহলে ডাব্লিউ সমান S2 এর এলিমেন্ট, তাহলে সমস্ত S2 এর এলিমেন্টও থেকে যাচ্ছে। তার মানে এটা বলতে পারছি এখান থেকে যে S1 ইউনিয়ন S2 is a subset of S1 plus S2, ঠিক আছে? এবং it can be shown that S1 plus S2 is the smallest subspace containing both S1 and S2। তার মানে যেটা আমি বলছিলাম যে মিনিমাম কি কি এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে হবে যাতে করে ওটা একটা সাবস্পেস হয়ে যায়। তো মিনিমাম এলিমেন্ট অ্যাড করার পর যে সেটটা তুমি পাবে সেটাই হচ্ছে S1 plus S2, ঠিক আছে? তো তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার স্প্যান। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি লিনিয়ার স্প্যান যখন আমরা ডিফাইন করব LS বলে ওটাকে লেখা হবে L অফ S1 ইউনিয়ন S2, মানে হচ্ছে লিনিয়ার স্প্যান অফ S1 ইউনিয়ন S2, এটাই হচ্ছে S1 plus S2। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস যেটা S1 আর S2 কে কন্টেইন করছে। কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু থিওরেমের আকারে আমি রেজাল্টটা বললাম না, বাট এটা একটা থিওরেমের আকারে রেজাল্ট যে S1 plus S2 ইজ এ সাবস্পেস হচ্ছে প্রথম কথা, এবং এটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং বোথ S1 and S2, তার মানে কন্টেইনিং S1 ইউনিয়ন S2 এর কন্টেইন করে, এটা হচ্ছে স্মলেস্ট সাবস্পেস, ঠিক আছে? স্যার সাবস্পেস গুলো যদি ইনফাইনাইট ইউনিয়ন করা হয় তাহলে কি ওটা সাবস্পেস হতে পারে? মানে হতে পারে, দেখো দুটো ইউনিয়ন করেই হচ্ছে না, এবার তুমি ইউনিয়ন ইনফাইনাইট সংখ্যক ইউনিয়ন করছো, সেটা যে হবেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, বাট হলেও হতে পারে অবভিয়াসলি। যেমন লাইনের ক্ষেত্রে আমি বললাম যে সমস্ত লাইনের তুমি যদি ইউনিয়ন নিয়ে নাও তা সেটা তো অবভিয়াসলি একটা মানে পুরো স্পেসটাই তৈরি হয়ে গেল, তো সেক্ষেত্রে হতে পারে। কিন্তু এবার তুমি কতগুলো ইউনিয়ন নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে ব্যাপারটা, সো মানে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। ফাইনাইট হলে হবে না, ইনফাইনাইট হতেও পারে। হ্যাঁ, ইনফাইনাইট না, ফাইনাইট হলেও মানে হবে না কেন, কখনো হতেই পারে। যদি একটা আর একটা সাবসেট হয় সেক্ষেত্রে হতেও পারে ইউনিয়ন। সো দু ক্ষেত্রেই কিন্তু হতেও পারে, নাও পারে, মানে কোনো ক্ষেত্রে গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না, ফাইনাইটের ক্ষেত্রেও ইনফাইনাইটের ক্ষেত্রেও। দুটো ক্ষেত্রেই একই রেজাল্ট, হ্যাঁ, গ্যারান্টি নেই। চলো এবার কিছু ইম্পর্টেন্ট সাবস্পেসেস আমরা দেখে নিই। সাম ইম্পর্টেন্ট সাবস্পেসেস। ভিটা একটা ভেক্টর স্পেস ধরে নিচ্ছি। সো ধরো 1 নম্বর, যেমন ধরো তুমি নিচ্ছ শুধুমাত্র 0 এলিমেন্টটাকে নিচ্ছ, মানে 0 ভেক্টরটাকে নিচ্ছ, সেটা একটা ইমপ্রপার সাবস্পেস। এটাকে আমরা কি বলি? ইমপ্রপার বা ট্রিভিয়াল বলি। ইমপ্রপার না, এটা ইমপ্রপার না, এটা হচ্ছে ট্রিভিয়াল। ইমপ্রপার মানে পুরো ভিটাকেই বলা হচ্ছে, এটাকে আমরা ট্রিভিয়াল সাবস্পেস।
আর ইমপ্রপার কাকে বলে? v is equals to w is, এটা হচ্ছে ইমপ্রপার সাবস্পেস, মানে নিজেই নিজের সাবস্পেস। ঠিক আছে, আচ্ছা এবার ধরো তুমি একটা ভেক্টর নিলে v, এটা একটা ভেক্টর নিলে v, তাহলে নাও ডিফাইন একটা সেট তৈরি করো s is equals to সেটা বল আলফা টাইমস v, যেখানে আলফাটা ফিল্ড থেকে আসছে, তার মানে অল পসিবল আলফা তুমি মানে গুণ করছো v এর সঙ্গে। ঠিক আছে, মানে v কে দিয়ে তুমি যে লাইনটা, মানে তুমি যদি এটাকে আমরা যদি আর প্লেনের রেসপেক্টে বলি, তো প্লেনে তুমি যদি একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টকে দিয়ে এবার তুমি যতগুলো স্কেলার দিয়ে তুমি যদি ওটাকে গুণ করো, তাহলে কি হলো অল পসিবল লাইন, মানে পুরো লাইনটা তুমি পেয়ে যাচ্ছ, তখন ইজ এ সাবস্পেস। যেমন ধরো তুমি যদি নাও ধরো 1 0 0 নিচ্ছ, ঠিক আছে, ইন R3, তাহলে 1 0 0, তাহলে R3 তে 1 0 0 0 নিচ্ছ, তার মানে এই যে ভেক্টরটা নিচ্ছ এটা হচ্ছে 1 0 0। এবার তাকে তুমি ধরো 1 দিয়ে গুণ করলে ওইটাই পাচ্ছ, 2 দিয়ে গুণ করলে 2 0 0, তার মানে কি হলো এবার তুমি যতগুলো নাম্বার দিয়ে গুণ করো তাহলে তুমি এই লাইনটা পুরো পেয়ে যাবে, না এই পুরো এক্স অ্যাক্সিসটা পেয়ে যাবে গুণ করার পর। এক্স অ্যাক্সিসের যে কোনো পয়েন্টেই তুমি কিন্তু রিকভার করতে পারছো, তখন এটা একটা সাবস্পেস হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? তাই তো, ক্লিয়ার? মাইনাস দিয়ে গুণ করলে তুমি নেগেটিভ দিকে পাচ্ছ, পজিটিভ দিয়ে গুণ করলে পজিটিভ দিকে পাচ্ছ, তো পুরো লাইনটা তুমি কিন্তু কভার করে দিতে পারছো। ইয়েস অর নো? মানে এটা জাস্ট একটা এলিমেন্ট দিয়ে তুমি এটাকে জেনারেট করছো, আর এটাকে একটা এলিমেন্ট দিয়ে জেনারেট করা ভেক্টর বলে। আচ্ছা সিমিলারলি তুমি যদি দুটো ভেক্টর নাও, দুটো দিয়েও জেনারেট করতে পারো। ধরো একটা ভি নিলে আর একটা ডাব্লু নিলে, এবার তুমি ডিফাইন করতে পারো এস এরকম, সেটা বল আলফা ভি প্লাস বিটা ভি, বিটা ডাব্লু, আলফা বিটা এফ থেকে ফিল্ড থেকে নিলে, তার মানে আলফা ভি আর ডাব্লুর যত রকমের কম্বিনেশন করা যায় এই দুটো এলিমেন্টের, সেগুলো নিচ্ছ। যেমন ধরো তুমি যদি 3D প্লেনে কনসিডার করো, মানে 3D এর মধ্যে তুমি যদি একটা নাও আলফা নাও 1 0 0 আর বিটা নাও 0 1 0, মানে জেড কম্পোনেন্টে 0ই রাখছো দুটো ক্ষেত্রেই, তাহলে কি হবে তুমি 3D তে আছো, 3D তে আছো, এবার 1 0 0 মানে এইটা আর 0 0 1 0 হচ্ছে এইটা, তাহলে এদের যখন কম্বিনেশন করবে তুমি পুরো প্লেনটা পেয়ে যাবে। তুমি কি পাবে? পুরো প্লেনটা তুমি পেয়ে যাচ্ছ, তাহলে পুরো 2D প্লেনটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। সো এক্স ওয়াই প্লেনটা তখন এক্স ওয়াই প্লেন is the alpha, আচ্ছা এটা আলফা, এটাকে ভি নাম দাও, এটাকে তাহলে এটা হয়ে যাবে তাহলে এইটা হয়ে যাবে পুরো এক্স ওয়াই প্লেনটা। বুঝতে পারছো ছবিটা? ক্লিয়ার কি ক্লিয়ার না? এটা হচ্ছে দুটো ভেক্টর দিয়ে তুমি পুরো একটা সাবস্পেস জেনারেট করলে। বুঝতে পারছো ছবিটা? এরকম তুমি ফাইনাইট সংখ্যক এলিমেন্ট দিয়েও তুমি একটা সাবস্পেস জেনারেট করতে পারবে, সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি লিনিয়ার স্প্যান। ঠিক আছে, যদি ফাইনাইটও হতে পারে বা ইনফাইনাইটও হতে পারে। কি ব্যাপার? ওহো
দেখো তাহলে লিনিয়ার স্প্যান এবার আমরা আসি। ধরো এস হচ্ছে একটা সাবসেট, এস হচ্ছে একটা সাবসেট, সাবসেট নিয়েছি এখানে। এসটা ভেক্টর সাবস্পেস নাও হতে পারে। তো আমরা ডিফাইন তাহলে এলএস, এলএস হচ্ছে লিনিয়ার স্প্যান অফ এস। এটা কি? এটা হচ্ছে the smallest subspace, the smallest subspace containing S, মানে S কে কন্টেইন করে যে স্মলেস্ট সাবস্পেস পাওয়া যাবে সেটাই হচ্ছে L অফ S। ঠিক আছে, তাহলে এইটা কি হবে, এটা কিভাবে আমরা পাবো? তাহলে দেখো সাবস্পেস যেহেতু, তাহলে S এর মধ্যে যত ফাইনাইট সংখ্যক যদি এলিমেন্ট নিই তাহলে তাদের কম্বিনেশন গুলো, লিনিয়ার কম্বিনেশন গুলো কিন্তু সাবস্পেসে থাকতে হবে। সুতরাং LS টা অ্যাকচুয়ালি ফর্ম হবে এইভাবে, all possible finite linear combination. So alpha 1 v1, alpha 2 v2, alpha k vk such that প্রত্যেকটা vi s এর এলিমেন্ট আর আলফা i গুলো ফিল্ডের এলিমেন্ট। এখানে আমি ফিল্ডটা যদি r নিই তাহলে r হবে, f নিলে f হবে। আর এখানে k টাকেও আমরা ভ্যারি করছি, k টাকেও আমরা ভ্যারি করছি, বাট k মানে ফাইনাইট সংখ্যকই আমরা কম্বিনেশন নিচ্ছি, বাট k ক্যান বি এনিথিং। একটা নিতে পারি, দুটো নিতে পারি, তিনটা নিতে পারি, হ্যাঁ, যত রকম ফাইনাইট অল পসিবল, মানে এটা হচ্ছে কি অল পসিবল ফাইনাইট লিনিয়ার combination of S, S এর এলিমেন্টের ফাইনাইট সংখ্যক নিয়ে তাদের লিনিয়ার কম্বিনেশন করা হচ্ছে, সেইগুলো সমস্ত LS এর মধ্যে থাকবে এবং সেটা একটা লিনিয়ার, সেটা একটা সাবস্পেস হবে, দ্যাট ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস কন্টেইনিং S। বোঝা গেল এই জিনিসটা? তাহলে এটাকে আমরা অনেক সময় এইভাবেও বলি যে এইটা, এই যে সাবস্পেসটা হচ্ছে সেটা S দ্বারা জেনারেটেড, তাহলে এসটা হচ্ছে ওর জেনারেটর বলতে পারি। এসটাকে কি বলতে পারি? S can be, S is called generator of LS, এটা হচ্ছে জেনারেটর। ঠিক আছে, এর কি কি প্রপার্টি আছে? এই যে এর প্রপার্টি আছে যেমন যে S যদি সাবসেট অফ T হয়, ধরো একটা T হচ্ছে আর একটা সাবসেট, সুপারসেট অফ S, তাহলে LS যে সাবস্পেসটা পাবো সেইটা আবার LT এর সাবস্পেস হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এক নম্বর প্রপার্টি। যে S যদি সাবসেট অফ, আচ্ছা এটাকে আমি উপরে লিখলে বোধহয় বেশি ভালো হবে, ইমপ্লাই করবে LS সাবসেট, তখন এটা সাবস্পেস হয়ে যাচ্ছে, সুতরাং আমি তখন এই চিহ্নটা অ্যাপ্লাই করতে পারি। S যদি সাবসেট অফ T হয় তাহলে LS সাবস্পেস অফ LT, কারণ LS টা একটা সাবস্পেস, LT টাও তখন সাবস্পেস। দেখো S আর T হচ্ছে সাবসেট, আর LS আর L অ্যাপ্লাই করার পর সেটা সাবস্পেস হয়ে গেল তখন। বুঝতে পারছো? সেই জন্য চিহ্নটা আমি চেঞ্জ করে নিলাম। ক্লিয়ার? ইয়েস অর নো? তাহলে দেখো এমন কিন্তু হতেই পারে যে S আর S টা হচ্ছে T এর একটা প্রপার সাবসেট, বাট LS আর LT সমান হয়ে গেল, এরকম হতেই পারে, হ্যাঁ কি না বলো? S আর T টা হচ্ছে S এর থেকে বড়, কিন্তু L অ্যাপ্লাই করার পর তারা কিন্তু সমান হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা কিন্তু খুবই আছে। বুঝতে পারলে? যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি। আচ্ছা
এই এক্সাম্পলটাও দেখো, যে ধরো আমি একটা সহজ এক্সাম্পল, ধরো এস নিলাম 1,0,0 সিম্পল 1,0,0 যত রকমের মাল্টিপল আছে, তাহলে এল এসটা কি হয়ে যাবে? তাহলে এল এস কি হয়ে যাবে বলো? অল পসিবল আলফা মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আলফা 0,0 such that alpha belongs to r হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? এটাই হবে তো। এসটা যদি 1,0,0 হয় তাহলে এল এসটা কি হয়ে যাবে? অল আলফা মাল্টিপল, যেহেতু একটাই ভেক্টর আছে তাহলে একটাই কম্বিনেশন হবে, তাহলে আলফা ইন্টু 1,0,0 তার মানে আলফা 0,0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো। আচ্ছা, এবার যদি আমি ধরো টি এমন নিই যে টি এর মধ্যে আছে 1,0,0 আছে, আবার 2,0,0 আছে, তাহলে এলটি কি হবে? তাহলে এলটি কি হবে বলো? আগেরটাই হয়ে যাবে। কারণ এটা দেখো 2,0,0 আমি 1,0,0 এর সঙ্গে 2 গুণ করেই তো আমি 2,0,0 পেয়ে যাচ্ছি। তাহলে যখন আমি এলটি করব তখন 2,0,0টা কোনো রোল প্লে করছে না আদৌ, 1,0,0 কে এক্সটেন্ড করেই আমি 2,0,0টাও পেয়ে যাচ্ছি। সো বেসিক্যালি এলটি এখানে কিন্তু আলাদা হচ্ছে না। সো এস, এখানে এস কিন্তু টি এর প্রপার সাবসেট, বাট এলটি আর এল এস সমান হয়ে গেল, হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই, বাট কখনোই ছোট হবে না। টি যেহেতু বড় তাহলে এলটি কি কখনোই ছোট হতে পারে না এল এস এর চেয়ে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কারো কোনো ডাউট আছে এই পর্যন্ত যা যা করানো হলো? ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো কিছু কোশ্চেন ডিসকাস করা যাক। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু জিনিস তোমাদেরকে মানে এক্সপার্টাইজ আনতে হবে। যেমন ধরো একটা ভেক্টর কয়েকটা ভেক্টরের কম্বিনেশন আকারে লেখা যাবে কিনা সেইটাকে জানা, সেই জিনিসগুলোকে এক্সপ্রেস করা, সেটা ভালো করে বুঝতে হবে। তো আচ্ছা, তোমাদেরকে বলি আমি এসকে মাপার, আমি জানি না, আমার তো পুরনো বই, এখন তোমাদের সঙ্গে মিলবে কিনা আমি জানি না। এক্সারসাইজ 6 লিনিয়ার অ্যালজেব্রা বইয়ের এক্সারসাইজ 6টা কিন্তু ফলো তোমরা সলভ করবে। ঠিক আছে, এবার তোমাদের বইয়ের সঙ্গে ম্যাচ না করলে সেটা আলাদা ব্যাপার। আমি দরকার হলে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, এই এক্সারসাইজের পিডিএফটা, তাহলে তোমরা ওখান থেকে সলভটা করে নেবে। ঠিক আছে, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো একটা কোশ্চেন আছে আমার বইয়ের 3 নম্বর কোশ্চেন, কি বলছে দেখো, যে ধরো আমি জাস্ট সিম্বলগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। ধরো ভি হচ্ছে একটা ভেক্টর হচ্ছে 1,1,2 আর ডাব্লু হচ্ছে 0,2,1। আচ্ছা, ভি ডাব্লু আর একটা কি নাম দেওয়া যেতে পারে, ইউ নাম দিলাম 2 to 4। ঠিক আছে, আচ্ছা check whether V is a linear combination of W and U.
মানে এই যে দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন করে তুমি ভিটাকে বের করতে পারবে কি পারবে না, ইয়েস অর নো। তার মানে এইটাকে এইভাবেও বলা যেতে পারে যে ভিটা ডাব্লিউ আর ইউ এর লিনিয়ার স্প্যানে আছে কিনা, সেম জিনিস তাই না। সে চেক ভি বিলংস টু এল অফ ডাব্লিউ কমা ইউ, এই যে ডাব্লিউ ইউ দিয়ে যে সেটটা তৈরি হলো তার লিনিয়ার স্প্যান যদি আমি তৈরি করি, তারপর এর লিনিয়ার স্প্যান মানেই তো হচ্ছে ডাব্লিউ আর ইউ এর যত রকমের লিনিয়ার কম্বিনেশন আছে তার মধ্যে কি ভিটা থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এইটা আর এইটা একই জিনিস না, মিনিংটা একই তো, ইয়েস অর নো বলো। 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইনটা একই তো না আলাদা? ঠিক আছে, তো এইটা আমরা কিভাবে চেক করব, এই ধরনের কোশ্চেন কিভাবে চেক করবো? এই ধরো এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে এরকম, এই অপশনগুলো দিয়ে দিল যে এটা কম্বিনেশনের মধ্যে আছে, এটা ওদের মধ্যে ওর কম্বিনেশনের মধ্যে আছে, 3-4টা কম্বিনেশন করে বলে দিল যে কোনটার মধ্যে কোনটা ঠিক। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এটা আমি কিভাবে চেক করতে পারি বলো? এটা স্যার দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে, না হলে C1 C2 দুটো স্কেলার নিয়ে দেখতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে কি করে দেখা যাচ্ছে বলো? হাফ ইউতে হাফ নিয়ে নিলে আর ডাব্লিউতে 0 নিয়ে নিলে হয়ে যাচ্ছে। ইউতে হাফ নিলাম, আচ্ছা তাহলে এটা হয়ে গেল 1 আর এটা হয়ে গেল হাফ। আচ্ছা ইউটাকে হাফ করছো তাহলে 1, আচ্ছা ইউটাকে হাফ নিয়ে নিলেই তো হয়ে যাচ্ছে, ঠিকই আছে, ইয়েস। মানে ভি সমান ইউ বাই 2, তাহলেই হয়ে গেল। ডাব্লিউর কোএফিসিয়েন্ট 0 নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আচ্ছা তাহলে এইটা কি বলা যাবে যে বিটা কি লিনিয়ার, বিটা কি সরি বিটা না ডাব্লিউটা কি ভি আর ইউ এর কম্বিনেশন আকারে লেখা যাবে? এটা অ্যান্সার হয়ে গেল ইয়েস। চেক W belongs to V, U, এটা হবে কিনা দেখো। এখানে দেখো ভি আর ইউ বেসিক্যালি একটা আরেকটার উপরে আরেকটার কম্বিনেশন, মানে ভিটা যেহেতু ইউ এরই কম্বিনেশন, সো এইটা বেসিক্যালি সেম হয়ে যাচ্ছে এল অফ, সিম্পলি আমরা ভি লিখতে পারি এটাকে, হ্যাঁ কি না বলো? লিখতে পারি না পারি না? বলো পারি কি পারি না? বাকিরা সবাই কিন্তু বুঝে বলবে, হ্যাঁ, না বুঝতে পারলে বলবে যে কেন এটা করলাম। হ্যাঁ পারি স্যার, একটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন। হ্যাঁ সেই জন্যই আমরা একটাকে একদম, সেই জন্য একটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবার তুমি দেখো এইখানে তাহলে শুধুমাত্র ভি এরই হচ্ছে না, তাহলে তো হচ্ছে না, অবভিয়াসলি হচ্ছে না। তাহলে এখানে মানে শুধু ভি এর মাল্টিপল আমরা পাবো, আর এখানে ভি এর মাল্টিপল করে আমি 0 কখনোই আনতে পারবো না যদি না আমি 0 মাল্টিপ্লাই করি, আর 0 মাল্টিপ্লাই করলে সবগুলোই 0 হয়ে যাবে, সুতরাং এটা হবে না। সো অ্যান্সার এখানে নো আসলো। তো এইভাবে তুমি এটা চেক করতে পারো, বাট আরো এটা হয়তো একটু বেশি ইজি ছিল এই কোশ্চেনটা। আচ্ছা 4 নম্বরটা কোশ্চেনটা দেখতে পারো, যে ধরো ভি হচ্ছে তোমার 3,1 আর ডাব্লু হচ্ছে 2,-1। চেক এল অফ ভি ডাব্লু is same as R2 or not। এটা ভি আর ডাব্লুর লিনিয়ার স্প্যানটা পুরো R2 হচ্ছে কি হচ্ছে না, তাহলে এটা আমরা চেক করবো যে কোনো ভেক্টরকে ওদের কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যায় কিনা, মানে যে কোনো xy যদি আমি একটা ভেক্টর নিই সেটাকে এক্সপ্রেস করা যায় কিনা। ঠিক আছে, তো তার মানে কি এইটাকে আমরা এইভাবে সাম আলফা ভি বিটা ডাব্লু এইভাবে এক্সপ্রেস করা যাচ্ছে কিনা, মানে এরকম আলফা বিটা আমি রিয়েল নাম্বার খুঁজে পাবো কিনা ডিপেন্ডিং অন xy। তার মানে কি আলফা ইন্টু 3,1
আর বিটা ইন্টু 2, -1। তাহলে এটাকে এটা হয়ে গেল 3 আলফা আলফা, এটা হয়ে গেল 2 বিটা মাইনাস বিটা। তাহলে এটাকে যোগ করলে কি হয় 3 আলফা প্লাস 2 বিটা আলফা মাইনাস বিটা। তাহলে এই বেসিক্যালি এটা ইকুয়াল হতে গেলে x সমান সমান হবে 3 আলফা প্লাস 2 বিটা আর y সমান হবে আলফা মাইনাস বিটা। এই দুটোকে সলভ করতে হবে, ঠিক না? সলভ করতে হবে। আলফা বিটা হচ্ছে আননোন, এক্স ওয়াই হচ্ছে গিভেন, আলফা বিটা আননোন। তাহলে তুমি এখানে ইজিলি সলভ করতে পারবে। ইট ক্যান বি সলভ, ইট ক্যান বি সলভ। আমি সলভটা করলাম না, বাট ক্যান বি সলভ। তার মানে কি হয়ে যাবে যে কোনো এক্স ওয়াই কে তুমি ভি আর ডাব্লিউর লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা যাবে। এটা একটা মানে জাস্ট আমরা দেখলাম এইভাবে সলভ করা গেল। আর একটা উপায় আমি বলে দিচ্ছি, যেহেতু এখানে জাস্ট দুটো কম্পোনেন্ট আছে আর দুটো ভেক্টর আছে, তো ডাইমেনশন দিয়ে স্যার না ডাইমেনশন দিলে হ্যাঁ সেটা বলতে পারো যে এদের এই দুটো মিলে যে 2 ডাইমেনশন হবে সেইটা তোমাকে গ্যারান্টি করতে হবে। তাহলে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন না, তাহলেই তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা ভেরি গুড অবজারভেশন। আর একটা স্কেলার মাল্টিপ্লিকেশন না, সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে জন্য হচ্ছে তার ডাইমেনশনটা 2 হচ্ছে। কারেক্ট। স্প্যানটা এখানে দরকার নেই, কারণ কি ফাইনাইট এর ক্ষেত্রে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিয়েই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা জানি কোনো একটা ভেক্টর স্পেসে মানে প্রপার সাবস্পেস এর ক্ষেত্রে ডাইমেনশনটা মানে যদি সমান হয়ে যায় তাহলে ওইটা ভেক্টর স্পেসের সাথে কোইনসাইড করে। ভেরি গুড ভেরি গুড। আরেকটা জিনিস আমি জাস্ট এই মুহূর্তে বলে রাখি যে এখানে যেহেতু দুটো আছে বলে তোমার এটা অ্যাপ্লিকেবল হয়ে গেল। আমি যদি এখানে 3টে থাকতো সেক্ষেত্রে আমরা জাস্ট লিনিয়ার কম্বিনেশন মানে একটা আরেকটার মাল্টিপল দিয়ে তো বলতে পারতাম না। সেক্ষেত্রে একটা উপায় হতো ডিটারমিনেন্ট দিয়ে আমরা তখন বলতে পারতাম ইজিলি। বুঝতে পেরেছো যে দুটো ভেক্টর দুটোরই ডাইমেনশন 2 2 যেহেতু আছে, তাহলে এখান থেকে তুমি একটা 2/2 ডিটারমিনেন্ট ফর্ম করতে পারো। তার ডিটারমিনেন্ট যদি নেগেটিভ মানে নন জিরো আসে তাহলে ওটা 2 র্যাঙ্ক ফর্ম করবে, মানে ওটা র্যাঙ্কের কনসেপ্ট দিয়ে আমরা এই করতে পারি। ওই মানে ক্র্যামারস রুল দিয়ে স্যার। হ্যাঁ মানে ক্র্যামারস রুলে কখন সলভ করা যায় যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয়, তো এই ক্ষেত্রে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারি। মানে অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশন যে সলভ করা যাবে তার মানে এর যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলো আসবে, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা মানে হচ্ছে এই এলিমেন্ট গুলোই আসবে। তো সেই ডিটারমিনেন্টটা যদি নন জিরো হয় তাহলে আমরা বলতে পারবো যে সলভ করা যাবে। সো সেটা যদি 3টে ক্ষেত্রেও হয় তাহলেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পেরেছো? তো সেইটাও একটা উপায় বলা যেতে পারে। এটা 3টার ক্ষেত্রে হোক 4টার ক্ষেত্রে হোক সিস্টেম অফ হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন আসবে। হ্যাঁ হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশনে কেউ থাকুক না থাকুক 0 0 একটা সলিউশন হবেই যদি ডিটারমিনেন্টটা নট ইকুয়ালস টু 0 হয়। হ্যাঁ, এখানে 0 0 এর দরকার নেই, এখানে যে কোনো xy কেই তুমি এক্সপ্রেস করতে পারো। আচ্ছা 0 0 না হলে আমি লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কি বলতে পারবো? না, ডিটারমিনেন্টটা নন জিরো হওয়া মানেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানেই যে কোনো ভেক্টরকে এক্সপ্রেস করতে পারছে, কারণ ডাইমেনশনটা ম্যাচ করে যাচ্ছে। এখানে যেহেতু 2/2 আছে, সো ম্যাক্সিমাম ডাইমেনশন এখানে 2ই থাকবে। আমরা যখন ডাইমেনশন নিয়ে পড়বো তখন আরো ডিটেলসে জিনিসগুলো জানা যাবে, বাট সেই থিওরিগুলো আগে অ্যাপ্লাই করলে অনেক সময় সহজে আমরা কি করতে পারি ওটাকে অ্যানসার দিতে পারি। ঠিক আছে? তো যাই হোক, এটা তোমরা পেরে গেলে। আর আমি বলছি যে তোমরা এই বাকি কোশ্চেন গুলো সলভ করবে, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো এটা। হ্যাঁ, অবশ্যই এটা সলভ করবে। আচ্ছা, এবার আসি লিনিয়ার ডিপেন্ডেন্স আর ইনডিপেন্ডেন্স। লিনিয়ার ডিপেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আশা করি সবার জানা আছে, তাও আমি একবার
বলে দিই যে লেট v1 v2 vk, ধরো k সংখ্যক ভেক্টর আছে আর সেই 2b লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলছি তার ডেফিনেশন বলছি। if there exists c1 c2 ck not all zero, সবগুলো একসঙ্গে জিরো নয়, তার মানে অ্যাটলিস্ট একটা নন জিরো আছে, such that theta can be expressed as c1 v1 c2 v2 ck, তার মানে এই k সংখ্যক ভেক্টরগুলোর একটা নন ট্রিভিয়াল লিনিয়ার কম্বিনেশন আছে যেটা দিয়ে তুমি জিরো ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারছো। তার মানে এখানে যদি যেটা নন জিরো ভেক্টর যদি একটা নন জিরো, ধরো c2 নন জিরো হলো, তাহলে তুমি c2 v2টাকে একটা সাইডে নিয়ে এসে তাহলে কি করতে পারো, তারপরে c2 দিয়ে ডিভাইড করে দিলে তুমি v2 সমান লিখতে পারো লিনিয়ার কম্বিনেশন অফ দ্য রেস্ট। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, তুমি একটা ভেক্টরকে বাকিগুলোর কম্বিনেশন আকারে তুমি এক্সপ্রেস করতে পারবে। তার মানে বলতে পারবো যে সেই v2টা তখন বাকিগুলোর উপরে ডিপেন্ডেন্ট। বুঝতে পারছো, মানে এটা একটা ফ্যামিলির মতন ভাবতে পারো যে একটা ফ্যামিলিতে যারা যারা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টলি ইনকাম করছে তাদেরকে তুমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো, তাদের ইনকামের উপর যারা যারা ডিপেন্ডেন্ট তাদেরকে তুমি ডিপেন্ডেন্ট বলতে পারো। তো ওই রকম একটা কনসেপ্ট যে কোনো একটা ভেক্টর বা ব্যক্তি, এখানে ব্যক্তিকে আমরা যদি ভেক্টর বলি, যদি অন্য কারো উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে, পুরো সিস্টেমটা ডিপেন্ডেন্ট সিস্টেম বলবো আমরা। এবার সবাই যদি কেউ কারো উপরে যদি ডিপেন্ড না করে তাহলে আমরা বলবো সিস্টেমটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বোঝা গেল ব্যাপারটা? এখানে ভেক্টরের এই কনসেপ্টটা অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, এবার এখানে তাহলে আমরা শিখলাম যে কয়েকটা ফাইনাইট সংখ্যক ভেক্টরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলা হচ্ছে। সো এই জিনিসটা যদি না হয়, তারা যদি ডিপেন্ডেন্ট না হয়, মানে এরকম যদি কোনো নন জিরো চয়েস তুমি না পাও, তার মানে বুঝবে যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে কয়েকটা ভেক্টরকে আমরা বলছি, ধরো S ইজ এ সাবসেট অফ V, এটা হচ্ছে সাবসেট অফ V, দেন S is said to be linearly dependent, S টাকে তখন আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছি, পুরো সেটটাকে বলছি। কখন? যদি সেটের মধ্যে কয়েকটা ফাইনাইট সংখ্যক ভেক্টর আমরা খুঁজে পাই। সো ইফ দেয়ার এক্সিস্ট এ v1 v2 ফাইনাইট সংখ্যক ভেক্টর যদি আমরা S থেকে খুঁজে পাই, সো দ্যাট দে আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, বাস এখানেই শেষ, যেহেতু আমরা শুরুটাই করেছি ওইভাবে। তাহলে একটা সেটকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলছি, যদি সেটের একটা ফাইনাইট সংখ্যক ভেক্টর আমরা খুঁজে পাই সেটের মধ্যে যারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ডেফিনেশন, তখন কি হয়ে যাবে, সেই সেটটাকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলছি। তার মানে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় কখন হবে, যে কোনো ফাইনাইট কালেকশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যে কোনো ফাইনাইট কালেকশন নিলে তখন আর ওদেরকে লিনিয়ার কম্বিনেশন করে জিরো ভেক্টরটাকে বানাতে পারবে না, তখন তারা কি হয়ে যাবে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট এবং এটাকে ভালো করে সবাই যেন বুঝে নেয়। ঠিক আছে?
ওকে, তো আমরা নেক্সট দিন এখান থেকে স্টার্ট করব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট থেকে। দেখো ভেক্টর স্পেস আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই ভেক্টর স্পেস না জানলে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন ভালো করে বুঝতে পারবো না, হ্যাঁ, ওদের ম্যাট্রিক্স ফরমেশন আমরা ক্লিয়ার করে বুঝতে পারবো না, এবং বাকি জিনিসগুলো আস্তে আস্তে টাফ হয়ে যাবে। তো এই জায়গাটা তোমরা ভালো করে কভার করো, আর তোমরা ওই এক্সারসাইজ 6টা আমি পাঠিয়ে দেবো, সেটা তোমরা সলভ করে নেবে, ঠিক আছে? আজকে এই অবধি তাহলে ক্লাসটা আমরা করছি। ওকে, ক্লিয়ার?